এই এতক্ষণে আপনার আসার সময় হলো। আমি সেই কখন থেকে অপেক্ষা করে যাচ্ছি। মহারাজ, আসলে ওই চোরটাকে ধরার জন্য আমি নতুন নতুন কৌশল পাহারাদারদের বুঝিয়ে দিচ্ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা ওই চোরের কি খবর? দিন দিন তো ওই পকেট মারের উপদ্রব বেড়েই চলেছে। আপনি কি করছেন? মহারাজ, আমি তো দিন রাত কাজ করছি, তারপরেও যদি না ধরতে পারি কি বলবো বলুন তো। চোরটা খুব শেয়ানা। আপনাকে মাসিক বেতন দিয়ে রেখেছে কি করতে? আপনি যদি নিজের কাজটা করতে না পারেন তাহলে আজকেই এই কাজ ছেড়ে দিন। আমি অন্য লোক দেখে নেব। মহারাজ, রেগে যাবেন না। এই কাজটা ছাড়া আমার তো কিছু নেই। আপনিও যদি ছাড়িয়ে দেন তাহলে যে পথে বসতে হবে। পকেট মারকে ধরতে না পারলে যে মহারাজের নামে লোকে উল্টো পাল্টা কথা বলবে সেটা বুঝতে পারছো না? যা করার তাড়াতাড়ি করো। আগে মহারাজ, আমি রাজ্যের কোনায় কোনায় আরো সৈনিক পাঠিয়ে দেব, আরো কড়া নজরদারি রাখবো। আপনি আর কটা দিন আমার উপর ভরসা করে দেখুন, আপনাকে নিরাশ করব না। আচ্ছা ঠিক আছে, ভরসা করা ছাড়া তো উপায় নেই। যাও, কাজ করো। না না, তাড়াতাড়ি পা চালাতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে। এবার দেরি করলে মহারাজ কিন্তু খুব রেগে যাবেন। ওরে বাবারে, মাফ করে দেন মন্ত্রী মশাই, আমি লক্ষ্য করিনি। আরে মশাই, আপনি দেখে চলতে পারেন না? ধাক্কা মারার জন্য আমাকেই পেয়েছেন নাকি? মন্ত্রী মশাই, আমাকে মাফ করে দিন, আমি জেনে বুঝে আপনাকে ধাক্কা মারিনি। শরীর খারাপ, ডাক্তারের কাছে যান। এভাবে রাস্তার মাঝখানে হুটোপাটি করবেন না। আরে এত গরমে মুখে কাপড় চাপা দিয়েছেন কেন? আমার না শরীরটা খুব খারাপ। আসলে মন্ত্রী মশাই, আমার না এই ধুলোতে খুব অ্যালার্জি, আর চারিদিকে যা ধুলোবালি উঠছে তাতে আমি বাইরে বেরোতেই পারছি না, তাই এই ব্যবস্থা করেছি। আপনি দয়া করে কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এর পরের বার থেকে আমার সামনে আসবেন না। অসংখ্য ধন্যবাদ মন্ত্রী মশাই, আপনার অনেক বড় মন, বিধাতা আপনার মঙ্গল করুক। এই এখন আর আমার কথা বলার সময় নেই। এবার দেরি করলে মহারাজ আমার অমঙ্গল করে দেবে। কোথায় যাচ্ছিলেন যেন? মন্ত্রী তাড়াহুড়ো করে কিছুটা এগিয়ে যাওয়ার পর বুঝতে পারে তার পকেটে যে টাকাগুলো ছিল সেগুলো আর নেই। মন্ত্রী পকেটে হাত ঢুকিয়ে দেখে তার পকেট কাটা। হায় হায়, তাহলে কি ওটা পকেট মার ছিল? আর সব লুটে নিয়ে চলে গেল গো। লুটার জন্য আর কাউকে পেলি না। এমনিতেই টাকা পয়সার টানাটানি, এরকম পকেট মার আমার টাকা মেরে দিয়ে চলে গেল। কপালটাই খারাপ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ধুর, তোমার জয়ের ধ্বনি তোমার কাছেই রাখো। এদিকে চিন্তায় চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে, আর উনি এত বেলায় এসে জয়ধ্বনি দিচ্ছে। আসলে বাড়িতে গিন্নির সাথে খুব ঝামেলা হচ্ছে মহারাজ, তাই জন্য দেরি হয়ে গেল। কিন্তু আপনি চিন্তিত কিসের জন্যে? রাজ্যের খবর কিছু রাখো তুমি। রাজসভায় শুধু তো ঘুরতে আসো। মহারাজ রাগ করছেন কেন? বলুন না কি হয়েছে, যদি আমি কিছু সমস্যার সমাধান করতে পারি। এমন করে বলছো যেন এক মুহূর্তে সমস্যার সমাধান করে দেবে তুমি। কিন্তু কি আর করব, তুমি তো আমার মন্ত্রী, বলতে তো আমাকে হবেই। আপনি একবার ভরসা করে দেখুন না, আমি কেমন কামাল দেখাই। সারা রাজ্যে পকেট মারের উপদ্রব অনেক বেড়ে গেছে। প্রথমে ব্যাপারটাকে অতটা গুরুত্ব না দিলেও এবার দিতে হচ্ছে। কিভাবে এই ছিনতাইবাজকে ধরবো সেটাই বড় প্রশ্ন। এ তো আমার বাঁ হাতের খেলা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমাকে 1000 মোহর দিন, আমি 1 সপ্তাহের মধ্যে চোরকে আপনার সামনে হাজির করব। চোর ধরতে 1000 মোহর? এত টাকা তো আমার সেনাপতিও বেতন নেয় না। এই রে, মনে হচ্ছে একটু বেশি চাওয়া হয়ে গেছে। মোহরের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। টাকাটা দিলে তবু কিছু হাতিয়ে নিতে পারবো, যদি না দেয় তাহলে তার কিছুই পাবো না। কি হলো মন্ত্রী মশাই, তুমি চুপ করে গেলে কেন? না না মহারাজ, এই চোর ধরতে কত মোহর লাগবে ওটাই হিসেব করছিলাম। 500 মোহর দিন, তাহলেই হয়ে যাবে।
1000 মোহর দিলে ভালো হতো, তবে কি আর করা যাবে, এতেই কাজ চালিয়ে নেব। এই যে মন্ত্রী, তোমাকে 500 মোহর দিলাম। এবার যদি ওই চোরকে না ধরতে পারো তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আরে আপনি একদম চিন্তা করবেন না, 1 সপ্তাহের মধ্যে চোর বেটাকে ধরে আপনার সামনে নিয়ে আসব। এখন আমাকে কাজ করার একটু সময় দিন, এই 1 সপ্তাহ আর রাজসভায় আসছি না। এখন তাহলে আসি মহারাজ। ওই বেটা পকেট মারকে আমি ধরেই ছাড়বো। এবার আমার মান সম্মানের ব্যাপার, তাহলে আর চাকরি থাকবে বলে মনে হয় না। এই রে, মাফ করবেন, মাফ করবেন, সত্যি আমি আপনাকে দেখতে পাইনি, যা ভিড় হয়েছে বাজারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই জন্য ক্ষমা চাইতে হবে না। আপনি আপনার কাজে যান, আর একদম ভয় পাবেন না, আমরা আছি। ওই পকেট মার কিছু করতে পারবে না। আপনারা আছেন বলেই তো রাজ্যটা এত শান্ত আছে, ভালো কাজ করছেন আপনারা, চালিয়ে যান। কিন্তু আমার নামে প্রশংসা করে গেল, এটাই অনেক। মহারাজ তো কোনোদিন আমার কাজের প্রশংসা করলেন না, তবে আজ বুঝতে পারছি আমি ঠিক পথে এগোচ্ছি। কিছুক্ষণ পর সেনাপতি বুঝতে পারে তার পকেটে টাকা নেই। এবার সে ভীত হয়ে যায়। হায় হায়, এ আমার কি হলো? শেষ পর্যন্ত যে পাহারাদার তার পকেট কেটে নিল। এ কাজ আমি আর করব না, আমাকে যে ফকির করে দেবে। কি হয়েছে সেনাপতি মশাই, আপনি এমন ভাবে চিৎকার করছেন কেন? কি আর বলবো, ওই পকেট মার আমাকেও ছাড়লো না। আমার পকেটে যা টাকা ছিল নিয়ে চলে গেছে। শেষ পর্যন্ত আপনার? আপনি একটু বুঝতেও পারলেন না? বুঝতে পারলে আর তোমাকে বলতাম, গর্ধপ একটা। যাও গিয়ে নিজের কাজ করো। একটু সাবধানে থাকুন, দিনকাল ভালো নয়। তোমাকে আর জ্ঞান দিতে হবে না, কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছে। মহারাজ, আমাকে বাঁচান, আমার সব টাকা ওই পকেট মার চুরি করে নিল। এ তো মহা মুশকিলে পড়া গেল। ওই পকেট মার তোমাকে পর্যন্ত ছাড়লো না? না মহারাজ, আমার পকেটে 100 টাকা ছিল, সব নিয়ে নিল। কি বলবো দুঃখের কথা। ওই টাকা দিয়ে আজকে আমি আবার বউয়ের জন্য ভালো খাবার নিয়ে যাব ভেবেছিলাম। দেখেছো তো কেন তোমাকে ভালোভাবে কাজ করতে বলি? আজকে নিজের টাকা চুরি হয়ে গেছে বলে কান্নাকাটি করছো, যখন একটা সাধারণ মানুষের হয় তখন? আমি যথেষ্ট ভালো ভালো কাজ করছি, তবুও ধরতে পারছি না। মাথায় বুদ্ধি থাকলে তবে তো ধরবে, মাথায় যে শুধু গোবর পোড়া আছে। মহারাজ, আমি আর এই কাজ করব না। শুনলাম তো আপনি মন্ত্রী মশাইকে দায়িত্ব দিয়েছেন, ওনাকেই বলুন। তোমাদের নিয়ে কোনো একটা কাজ হবে না। গাধার দল বসিয়েছি আমার রাজসভায়। আপনি আমাকে যত খুশি অপমান করুন, যদি মনে হয় চাকরি থেকে বের করে দিন, তবে আমি আর যাচ্ছি না। আবার চুরি হয়ে গেলে না বাবা না, আমি আর যাচ্ছি না। এই আপনি এখন কান্নাকাটি বন্ধ করুন তো। রাজ্যের সেনাপতি হয়ে কাঁদতে আপনার লজ্জা করছে না? পকেট থেকে টাকা চলে গেলে কেমন লাগে আপনি হয়তো বুঝবেন না। সে আমার লজ্জা শরম চলে গেছে, আমি চললাম। মহারাজ, চোরকে ধরার আমার কাছে একটা দারুণ উপায় আছে। মাঝখানে কথা বলতেই হবে? এমনিতে বিরক্ত হয়ে আছি, তার উপর তোরা এমন করিস না। এই তোমার বাড়ি আসার সময় হয়েছে? ঘড়িতে কটা বাজে দেখতে পেয়েছো? আহা গিন্নি, তুমি এত রাগ করছো কেন? তুমি তো জানো আমি অকারণে দেরি করি না। এই দেখো তোমার জন্য কত শাড়ি কিনে এনেছি। হো মা, এত শাড়ি আমার জন্যে? এত টাকা কোথায় পেলে গো? আজকে মহারাজের থেকে বেশ ভালো রকম হাতিয়ে নিয়েছি, ওই টাকাতেই নিয়ে এসেছি গো। আমার খুব পছন্দ হয়েছে গো, এই জন্যে তো আমি তোমায় এত ভালোবাসি। কিন্তু মহারাজ এত টাকা কেন দিল তোমায়? তাহলে শোনো ব্যাপারটা। সত্যি
এইসব কুটকাচারি বুদ্ধি তোমার মাথায় বেশ ভরে ভরেই আছে, কিন্তু তুমি চোর ধরবে কি করে? সেসব পরে ভাবা যাবে। এখন এই টাকায় এক সপ্তাহ ভালো মন্দ খাওয়া দাওয়া করি। সত্যি তুমি পারো বটে। তাহলে আজকে রাতে একটু খাসির মাংস এনে রেখো, আমি বেশ ভালো করে রান্না করে দেব। অনেকদিন হলো ভালো মন্দ খাওয়া নেই, শুধু কিপটেমি করতে। তুমি আমার প্রশংসা করছো নাকি অপমান করছো নিজেই বুঝতে পারছি না। দুটোই করেছি। হয়েছে, এবার তাড়াতাড়ি খেতে বসো দেখি, আমার জোর খিদে পেয়েছে। তোমার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। সবকিছু তো তোমার জন্যই করি বলো না, না হলে এত কিছু তোমার জন্য আনতাম নাকি? 7টা নয় 5টা নয়, একটা মাত্র বউ আমার। থাক থাক, আর রাগ ভাঙাতে হবে না, আমি এমনিতেও আর রেগে নেই। এসো। শুয়ে বসে 5টা দিন তো কাটিয়ে ফেললাম, কিন্তু ওই পকেট মারটাকে ধরবো কিভাবে? যদি ধরতে না পারি তাহলে তো আবার চাকরি যাবে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আপনার সাথে একটু কথা আছে। এই ব্যাপার দাসী, তুমি এই সময় আমার বাড়িতে? মন্ত্রী মশাই, ওই পকেট মারকে ধরার আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, কিন্তু মহারাজকে অনেক দিন থেকেই বলার চেষ্টা করছি, উনি শুনছেনই না। এ তো মেঘ না চাইতেই জল। আরে এসো না, এসো, এসে দুয়ারে বসো, বলো দেখি তোমার কাছে কি বুদ্ধি আছে। আপনাদের বাড়িতে ইঁদুর ধরার যন্ত্র আছে? বড় খাঁচাটা বলছি না, ওই ছোট্ট যন্ত্রটা যেটাই ইঁদুরের লেজ আটকে যায়, ওইটা। হ্যাঁ আছে তো, কিন্তু ওই যন্ত্র দিয়ে কি হবে? ওটা দিয়েই তো কাজ হবে, এটা দিয়েই আমরা চোর ধরবো। এবার আপনি আপনার কানটা এদিকে নিয়ে আসুন, এভাবে বললে হবে না, দেওয়ালেরও কান আছে। বাহ দাসী, একটা ভালো বুদ্ধি দিয়েছো বলতে হবে। এই বুদ্ধিতে ওই চোর ধরা পড়বেই। অনেকদিন আগেই ধরা পড়ে যেত, যদি মহারাজ আমার কথা একটু শুনতেন। আমি গরিব মানুষ, আমাদের কথা কি আর শুনবেন? তাই আপনার কাছে এলাম। ভালোই করেছো, এবার থেকে কিছু দরকার হলে আমার কাছেই চলে আসবে। তুমি আমাকে খুব বাঁচালে, আমি কালকেই এই বুদ্ধিটা প্রয়োগ করব। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি যেটা বুঝবেন। তাহলে আজকে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। সকলে মন দিয়ে শুনুন, এই বাজারে কার কাছে সব থেকে দামি মাছটা আছে বলুন। আজকে আমার বউয়ের শুভ জন্মদিন, তার জন্যে মাছ কিনবো, যত টাকা লাগে সব দেব, শুধু ভালো জিনিস চাই। বাবারে, এইভাবে মন্ত্রী মশাই প্রচার করছে, মনে হচ্ছে আজকে বেশ ভালোই মাল করে নিয়ে এসেছে। আজকে আর ছাড়লে হবে না। কালু মন্ত্রী মশাইয়ের কথায় লোভে পড়ে মন্ত্রী মশাইয়ের পকেটে হাত ঢুকিয়ে দেয়। তখনই সে ব্যথায় চিৎকার করতে থাকে। ওরে বাবারে, মরে গেলাম রে, এ কি জিনিস আটকালো রে হাতে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তবে এবারে যে আর ধান খেতে হবে না, এবার যে ধরা পড়েছিস, কি হবে রে তোর? মন্ত্রী মশাই, আমাকে ছেড়ে দিন, পেটের জ্বালায় চুরি করতাম, আপনি আমায় দয়া করে ছেড়ে দিন, বাড়িতে আমার অসুস্থ মা পড়ে আছে। ওসব শুকনো কথায় ছিঁড়ে ভিজবে না, একবার ধরে যখন ফেলেছি আর ছাড়ছি না। চল মহারাজের কাছে। মন্ত্রী মশাই, আপনি একটু আমার কথাটা ভেবে দেখুন, আমি যদি ইচ্ছে করে চুরি করতাম তাহলে আপনি আমায় শাস্তি দিতেন। আমি যে আমার পেটের জ্বালায় মায়ের অসুস্থতার কারণে চুরি করছি। আমার সামনে কাঁদুনি গাইতে হবে না, এবার যা কথা হবে একেবারে রাত সবাই হবে, আমি কিচ্ছু জানি না। আমি আপনার পা ধরছি মন্ত্রী মশাই, দয়া করুন, এতটা নিষ্ঠুর হবেন না। তোকে যেটা বলছি শুনতে পাচ্ছিস না? বললাম তো মহারাজের কাছে যা বলবি বল, আমার কাছে বলে কিচ্ছু হবে না। চুরি করাটা আমাদের রাজ্যে কত বড় অপরাধ নিশ্চয় জানিস। চল বলছি, না হলে কিন্তু এবারে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাব।
এই যে মহারাজ, ব্যাটাকে ধরে নিয়ে এসেছি। কি ভেবেছিলেন আমি পারবো না? এখন কি বলবেন মহারাজ? সত্যি আমি ভাবিনি, তবে তুমি কামাল করে দিয়েছো মন্ত্রী মশাই। কি চোর বাবা জীবন, লোকের পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করে নিচ্ছিলে কেন? মহারাজ, আমি যা বলবো সত্যি কথা বলবো। কি ওষুধপত্র কিনতে, খাবার জোগাতে অনেক টাকার প্রয়োজন হচ্ছে। কাজ খুঁজছি কিন্তু কেউ দেয় না, তাই এই রাস্তা বেছে নিয়েছি। আমায় মাফ করে দেন মহারাজ, আর আমি এসব করব না। আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আমি একেবারে অসহায় হয়ে যাব। আচ্ছা, একটা কথা বলছি, আমি যদি কাজ দিই তাহলে কাজ করবে তো? হ্যাঁ, অবশ্যই করব। আমি মায়ের জন্য সব পারবো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে রাজবাড়ির সৈনিক হিসেবে নিযুক্ত করা হলো তোমাকে। দেব না, অপরাধ ক্ষমা করে দিচ্ছি, শুধুমাত্র মায়ের জন্য ছেড়ে দিলাম। যাও এখন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দয়ার শরীর, বিধাতা আপনাকে ভালো করুক। আসি মহারাজ। মহারাজ, আমি যে এত কষ্ট করে একটা চোর ধরে নিলাম, আমার কোনো পুরস্কার থাকবে না? অবশ্যই থাকবে, তোমাকে আমি 100 মোহর উপহার দেব। মন্ত্রী মশাই, এটা তো অন্যায় হচ্ছে। আমার বুদ্ধিতে আপনি চোর ধরলেন আর পুরস্কার নিজে রেখে দিচ্ছেন। বুদ্ধি যেহেতু আমার, পুরস্কারটা তো আমার হওয়া উচিত। তাই বলি, এত বুদ্ধি তো মন্ত্রীর মাথায় আসবে না। তার মানে বুদ্ধিটা দাসীর ছিল? কে বলেছে এই বুদ্ধিটা আমার ছিল? কেন, আমি চোর ধরেছি বলে আপনার সহ্য হচ্ছে না? আচ্ছা, আমি অত দ্বন্দ্ব বিবাদে যাচ্ছি না, তবে পুরস্কারটা আমার কাছে কোনো ব্যাপার নয়, সত্য জানাটা বড় কথা। তাই একটা প্রতিযোগিতা হয়ে যাক। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? বুদ্ধির প্রতিযোগিতা। আমি দুজনকে 100 করে সোনার মোহর দেব। এই সোনার মোহরকে 5 দিনের মধ্যে 5 হাঁড়ি করতে হবে। এটাই তোমাদের পরীক্ষা। 5 দিনের মধ্যে কেন? আমি তো নিমিষে করে দেব। ও, তাহলে তো খুব ভালো। দেখাই যাক এই বুদ্ধির খেলায় কে জয়ী হয়। এই নাও, তোমাদের দুজনকে দিলাম 100 করে 200 মোহর। সবই শুনলাম, শুনে যা বুঝতে পারলাম তবে এইটা সম্ভব নয়। গিন্নি, তুমি এমন করে বলো না। আমি যে মহারাজকে খুব বড় মুখ করে বলে এসেছি যে আমি 1 দিনের মধ্যেই করে দেব। এবার যদি পরীক্ষায় পাশ করতে না পারি তাহলে আমার ইজ্জত বলে কিচ্ছু থাকবে না। আমি কি তোমাকে বলেছিলাম যে বড় মুখ করে বলে আসতে? তুমি যদি একটু বেশি পাকামো করো, সেখানে আমি কি করতে পারি? অমন করে মুখ ফিরিয়ে নিও না গিন্নি। আমি তোমাকে অত কিছু উপহার দিই, তুমি আমাকে সাহায্য করো। একটা উপায় আছে। এতদিন রাজকোষাগার থেকে যত সোনার মোহর চুরি করেছিলে সবগুলো তোমায় জড়ো করতে হবে, তাহলে 5 হাঁড়ি হয়েই যাবে। সেগুলো গিয়েই দেখিয়ে দাও মহারাজকে। না না, যদি মহারাজ বলে এই সব মোহরগুলো রেখে দেবে তাহলে তো আমার সব সম্পত্তি চলে যাবে। এইদিকে গেলেও বিপদ, ওদিকে গেলেও বিপদ, তাহলে যাব কোথায়? ঠিক আছে, এখন এসব ছাড়ো, ওসব কথা পরে ভাববো। দাদা, ও দাদা, বাড়িতে আছো? আরে সরল আছে, তা আমার বাড়িতে এই সময় কি মনে করে? একটা কাজ করে দিতে পারবে? আমার সামর্থ্য অনুযায়ী হলে নিশ্চয়ই করব। আর তুমি এক সময় আমার জন্য অনেক সাহায্য করেছো, এখন আমার পালা। আমাকে কয়েকটা মাটির মোহর বানিয়ে দিতে হবে, যেন একেবারে সোনার মোহরের মতোই দেখতে লাগে। 5 হাঁড়ি লাগবে। 5 দিন পর তৈরি করে দিতে পারবে? আরে কি বলো, আমি এই রাজ্যের সব থেকে সেরা কুমোর, আর আমাকেই বলছো এটা পারবো কি না? পারবো পারবো, তবে কি করবে? না না, সেটা তো বলতে পারবো না, তবে কাজ আছে। আচ্ছা, আমি তোমাকে 2 দিনের মধ্যে 2 হাঁড়ি বানিয়ে বাড়িতে দিয়ে আসবো, কারণ আমার বাড়িতে সব রাখলে হবে না। যদি আবার মহারাজের লোকজন দেখতে পায়, কখন কি বলবে বলা যায়। সে ঠিক আছে,
তোমার বাড়িতে রাখতে হবে না, তুমি আমায় দিয়ে আসবে তাহলেই হবে। আর কত কি টাকা লাগবে আমায় বলবে, আমি দিয়ে দেব। কি বলছো গো সরলা? তুমি একসময় আমাকে কত সাহায্য করেছো, আর এটুকু আমি তোমার জন্য বিনামূল্যে করতে পারবো না? তোমায় কিচ্ছু দিতে হবে না, আমি ভালোবেসে তোমাকে উপহার দিলাম। বাহ, বেশ ভালো বানিয়েছো তো দেখছি। এবার এখান দিয়ে মন্ত্রী মশাইয়ের যাওয়ার পালা, তারপরেই হবে খেলা শুরু। মন্ত্রী সরলা দাসীর বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সরলা তখন তার বাড়ির দুয়ারে বসে সোনার মোহরগুলো গুনছিল। সেই দৃশ্য মন্ত্রী মশাইয়ের চোখে পড়তে ছুটে ঢুকে পড়ে সরলা দাসীর বাড়ির উঠানে। দাসী, এত মোহর তুমি কোথা থেকে পেলে? 2 দিনের মধ্যে 2 হাঁড়ি মোহর পাওয়া তো সম্ভব নয়। সে কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব কেন? আমি তো মহারাজকে বলবো। 2 দিনে 2 হাঁড়ি মোহর জোগাড় করে ফেলেছি, আর 3 দিন বাকি আছে, আরো 3 হাঁড়ি হয়ে যাবে। আপনি মহারাজের সামনে মিথ্যে বলে বেঁচে যাবেন ভেবেছেন? আচ্ছা দাসী, আমায় মাফ করো। আমার চাই না ওই 100 মোহর পুরস্কার, ওটা তুমি রেখে দিও। তবে বলো, এত মোহর তুমি কোথা থেকে পেলে? এই তো, এবার কাজ হয়েছে। এবার মোক্ষম চালটা চালতে হবে। কি হলো দাসী, আমায় বলবে না? বললাম তো ওই পুরস্কার তুমি রেখে দিও। আমার সাথে এক সাধু বাবার দেখা হয়। 2 দিনে 2 হাঁড়ি সোনার মোহর জোগাড় করে ফেলেছি। দাসী, আমাকে মন্ত্রটা বলো না গো, আমিও আমার সম্পত্তি অনেক বাড়াতে চাই। না না, মন্ত্র বলে দিতে পারবো না। তবে আমি আপনার যা সোনার মোহর আছে সব বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তোমায় মন্ত্র বলতে হবে না। আমার যা সোনার মোহর আছে সেগুলো তুমি বাড়িয়ে দিলেই হবে। তাহলে এখন আমায় কি করতে হবে? কিছু করতে হবে না, যত মোহর আছে আমায় দিয়ে যেতে হবে। তারপর একদিন পর এসে দ্বিগুণ নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ গো দাসী, আমি এক্ষুনি তোমায় সব সোনার মোহর দিয়ে যাচ্ছি। তাহলে আজকের মতো এখানেই রাজসভা শেষ করা হলো। আরে মহারাজ, দাঁড়ান দাঁড়ান, আমার পুরস্কার না দিয়েই রাজসভা শেষ করে ফেলবেন? কিসের পুরস্কার? এই যে আমি আপনার 100 সোনার মোহরকে 2 দিনের মধ্যেই 5 হাঁড়িতে পরিবর্তিত করে ফেলেছি। তাহলে বুদ্ধির প্রতিযোগিতায় জিতলাম তো আমি? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু এত সোনার মোহর তুমি পেলে কোথায়? কার বাড়ি থেকে চুরি করেছো? আমি গরিব, কিন্তু চোর নই। এই সব মোহরগুলো মন্ত্রী মশাইয়ের। এখানে 100 মোহর শুধু আপনার। আমি তো বুদ্ধি করে মন্ত্রী মশাইয়ের কাছ থেকেই সবকিছু নিয়েছি। মন্ত্রী তোমায় এত কিছু দিয়ে দেবে, এটা আমি বিশ্বাস করি না। সরলা মহারাজ তথা সমস্ত রাজসভা সদস্যগণের সামনে তার বুদ্ধির পেচের কথা বলে, আর তা শুনে সকলে হাসতে থাকে। সাব্বাস, এই না হলে বুদ্ধি। আমি তোমাকে কাল পুরস্কৃত করে দেব, কারণ আজকে একটা কাজ বাকি আছে। আচ্ছা মহারাজ, কোনো ব্যাপার না। তবে কি আমি জানতে পারি কাজটি কি? শুধু তুমি কেন, সবাই জানবে। মন্ত্রী, এত সোনার মোহর তোমার কাছে কোথা থেকে এলো? তোমাকে আমি যা বেতন দিই তা সব জমালেও এত মোহর কোনোদিন হবে না। আগে মহারাজ, আমি তো কি বলবো। আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। এতদিন থেকে রাজকষাগার থেকে তুমি এভাবে সোনার মোহর চুরি করতে, ছি ছি। ওই পকেট মার তো তবুও ভালো, এই রাজ্যের আসল পকেট মার তো তুমি। আমি ছাড়বো না, তোমাকে আমি আজকে এই মন্ত্রী পদ থেকে সরিয়ে দিলাম। মহারাজ, দয়া করে এমনটা করবেন না, আমার ভুল হয়ে গেছে। এমন কাজ আর আমি কোনোদিন করব না। আপনি তো ওই চোরকে ক্ষমা করে দিলেন, আর আমাকে দিতে পারবেন না? ওই চোরকে ক্ষমা করার কারণ ছিল, তবে তোমাকে ক্ষমা করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। ভাগ্যিস আমাদের রাজ্যে চোরের উপদ্রব বেড়েছিল, না হলে এত বড় চোরকে আমি ধরতেই পারতাম না।
বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, না হলে কিন্তু এবার কারাগারে বন্দি করব। এভাবেই মন্ত্রীর পর্দা ফাঁস করে বুদ্ধির খেলায় জয়ী হয় সরলা দাসী।